সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন সাবজেক্টের আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো দেখে নিই আমাদের আজকের বিষয়বস্তু কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুইটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। প্রথমে রয়েছে চ্যাপ্টার 5, গ্যাসের অন্তর্নিহিত শক্তি, এবং চ্যাপ্টার 6, থার্মোডাইনামিক্স সিস্টেম। আমরা আজকে পুরোটা ক্লাস জুড়ে এই দুইটা অধ্যায়ের উপরে আলোচনা করব। এখন আমরা দেখে নিব যে আজকের ক্লাস থেকে তোমরা কি কি শিখতে পারবে। প্রথমে রয়েছে গ্যাসের অন্তর্নিহিত শক্তি কি তা বলতে পারবে। সমআয়তন প্রক্রিয়ায় গ্যাসের অন্তর্নিহিত শক্তি ব্যাখ্যা করতে পারবে। সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের অন্তর্নিহিত শক্তি বর্ণনা করতে পারবে। কতিপয় গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। থার্মোডাইনামিক্স সিস্টেম কি তা বলতে পারবে, এবং বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেম বর্ণনা করতে পারবে। তো চলো তাহলে আমরা আমাদের মূল পাঠ্য বিষয়ে চলে যাই। প্রথমেই যেটি রয়েছে সেটি হলো গ্যাসের অন্তর্নিহিত শক্তি। গ্যাসের অন্তর্নিহিত শক্তিটা কি সেটা আমরা একটু দেখে নিই। যদি কোনো বস্তু বা গ্যাস তার আয়তন স্থির রেখে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে, অর্থাৎ যদি গ্যাসটি কোনো বাহ্যিক কাজ সম্পাদন ব্যতীত সবটুকু তাপ শোষণ করে, তাহলে গৃহীত তাপের সবটুকুই এর ভিতরে সঞ্চিত শক্তি বৃদ্ধি করতে ব্যয়িত হবে। এই সঞ্চিত শক্তিকেই ওই বস্তু বা গ্যাসের অন্তর্নিহিত শক্তি বলে। আমরা একটি ইমেজ দেখে নেই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটি বদ্ধ গ্যাসকে তাপ দেওয়া হচ্ছে। আমরা সংজ্ঞা থেকে কি বুঝলাম? যে সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে যদি কোনো আবদ্ধ গ্যাস তাকে তাপ দেওয়া হয়, তাহলে ওই তাপটা কোনো কাজ হবে না, শুধুমাত্র ওর অভ্যন্তরীণ যে শক্তি সেই শক্তিটা বৃদ্ধিতে ব্যয়িত হবে। এখন এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই গ্যাসটা ফিক্সড করা আছে, পিস্টন দিয়ে একটা ফিক্সড করা আছে, অর্থাৎ এই গ্যাসটাকে যতই আমি তাপ দিই না কেন সে প্রসারিত হতে পারবে না। আর যদি গ্যাস প্রসারিত না হয়, আয়তন পরিবর্তন না হয়, আমরা জানি কোনো প্রকার কাজ হয় না। কাজ না হলে কি হবে? এই তাপ পুরোপুরি কি হবে, ওর যে অভ্যন্তরীণ যে গ্যাসের অণুগুলো যে শক্তি, ওর সেই শক্তিটাকে গেইন করবে। অর্থাৎ এই তাপটা শুধুমাত্র তার গ্যাসের শক্তিটাকে বৃদ্ধি করবে, ইন্টারনাল শক্তিটাকে বৃদ্ধি করতেছে, কোনো প্রকার কাজ সে করতে সমর্থ হচ্ছে না। এই জন্যই যদি ফিক্সড অবস্থায় কোনো গ্যাসকে তাপ দেওয়া হয়, তাহলে ওই তাপটা পুরোপুরি তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হয়। এটাই হলো আমাদের গ্যাসের অন্তর্নিহিত শক্তি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো সমআয়তন প্রক্রিয়ায় গ্যাসের অন্তর্নিহিত শক্তি। আমরা এর আগে গ্যাসের অন্তর্নিহিত শক্তি পড়লাম, এখন সম আয়তন প্রক্রিয়ায় গ্যাসের অন্তর্নিহিত শক্তি। তোমরা ছবিতে দেখো, এখানে একটি পাত্র দেওয়া আছে যেখানে গ্যাস রাখা আছে এবং এর আয়তনটাকে ফিক্সড করা আছে, এখানে পিন দিয়ে এটাকে ফিক্সড করা আছে, অর্থাৎ এর আয়তনটা আর বাড়বে না। তো এখন এই অবস্থায় যদি এখানে তাপ দেওয়া হয়, তাহলে কি হবে সেই গ্যাসটা? তাহলে এটাকে আমরা বলতে পারি যে সম আয়তন সিস্টেমটা এখানে বজায় রয়েছে। তো এখানে ধরে নেই যে আবদ্ধ পাত্রে গ্যাস আছে যার ভর হলো m, T1 হলো প্রাথমিক তাপমাত্রা, T2 হলো চূড়ান্ত তাপমাত্রা, এবং H হলো সরবরাহকৃত তাপের পরিমাণ, অর্থাৎ আমরা যে পরিমাণ তাপ এখানে দিব সেই তাপটার পরিমাণ হলো H। এখন আমরা জানি যে সম আয়তন প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপের পরিমাণ H সমান mCv T2 - T1, যেটা আমরা আগের ক্লাসে দেখে এসেছি। তো বিজ্ঞানী ক্লসিয়াস কি বলেন? বিজ্ঞানী ক্লসিয়াস বলেন যে কোনো একটি সিস্টেমে সরবরাহকৃত তাপ দুটা জিনিস ঘটায়, একটা হলো কাজ ঘটায় এবং ওর ইন্টারনাল এনার্জির চেঞ্জ ঘটায়। তো এখন আমরা এখানে কি দেখি, যেহেতু এটা একটি সমআয়তন পদ্ধতি, সেহেতু এইখানে কোনো প্রকার কাজ হচ্ছে না। আমরা জানি এখানে কোনো কাজ হয় না, তার মানে কি কাজ জিরো। কাজ যদি জিরো হয়ে থাকে তাহলে H = E, আর এই E মানে কি আমরা জানি, তাহলে এই H তো আমরা জানি হলো mCv T2 - T1, তাহলে H = যেহেতু E, তাহলে আমরা এখানে H = কি লিখতে পারি? mCv T2 - T1। তার মানে এর এনার্জি mCv T2 - T1। তার মানে কি ঘটলো?
সম আয়তন প্রক্রিয়ায় গ্যাসের অন্তর্নিহিত শক্তি সরবরাহকৃত তাপের সমান। অর্থাৎ আমরা যে পরিমাণ তাপ দিলাম ওই পরিমাণ এনার্জি বৃদ্ধি পেল, ওই পরিমাণ এনার্জির চেঞ্জ হলো। সরবরাহকৃত তাপ এবং ইন্টারনাল এনার্জির পরিবর্তন সমান। এখন আমরা যেটা দেখব সেটা হলো সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের অন্তর্নিহিত শক্তি। সমচাপ, তোমরা একটা ইমেজ দেখতে পাচ্ছ। তো এখানে দেখো একটি পাত্র নেওয়া আছে, পাত্রে গ্যাস রয়েছে, কিন্তু গ্যাসটা ফিক্সড না, অর্থাৎ গ্যাসটা আয়তন ওঠানামা করতে পারে। এ পর্যন্ত আয়তন V1 রয়েছে। এখন যদি আমি তাপ দেই এটা V2 হতে পারে এবং আবার নিচেও নামতে পারে। এই যে আয়তনের যে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এই পদ্ধতিটাকে বা এই সিস্টেমটাকে বলা হচ্ছে সমচাপ। আয়তনটা কম বেশি হতে পারে, সমচাপ পদ্ধতি এখানে রয়েছে। তো আমরা যদি মনে করি যে ওখানে M ভরের গ্যাস রয়েছে, গ্যাসের তাপমাত্রা, প্রাইমারি তাপমাত্রা হলো T1 এবং চূড়ান্ত তাপমাত্রা T2। V1 হলো প্রাথমিক আয়তন, V2 হলো চূড়ান্ত আয়তন, আর Cp হলো স্থির চাপে আপেক্ষিক তাপ আমরা জানি, এবং Cv হলো স্থির আয়তনে আপেক্ষিক তাপ। আমরা জানি যে সমচাপ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপের মান H সমান আমরা জানি M Cp T2 - T1। আমরা সম আয়তন পদ্ধতিতে দেখেছিলাম mCv, কিন্তু এটা যেহেতু সমচাপ এজন্য আপেক্ষিক তাপটা হবে Cp। তো H সমান mCp T2 - T1, এটা আমরা জানি। এবং কাজ আমরা আগে দেখে এসেছি যে কাজ হলো P V2 - V1/J, তাপীয় এককে আমরা যেটা বলি। এবং অন্তর্নিহিত শক্তির পরিবর্তন E সমান mCv T2 - T1। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে কোনো পদ্ধতিতেই, সেটা হোক সম আয়তন, সেটা হোক সমচাপ, যে কোনো পদ্ধতিতেই ইন্টারনাল এনার্জির চেঞ্জ সবসময় mCv T2 - T1, কখনোই Cp হবে না, সব সময় mCv T2 - T1। আচ্ছা, এখন বিজ্ঞানী ক্লসিয়াস তাপবিজ্ঞানের প্রথম সূত্রকে যেভাবে ব্যাখ্যা করেন H সমান W+E। যেহেতু এটা সমচাপ সেহেতু এখানে W আছে, Eও আছে। তার মানে W হলো P V2 - V1 আমরা দেখেছি বাই J, প্লাস E হলো ইন্টারনাল এনার্জি চেঞ্জ mCv T2 - T1। তাহলে সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের অন্তর্নিহিত শক্তিতে কি ঘটলো? সমচাপ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপের কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয় এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। এটা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। যেহেতু এখানে কাজ আছে, তাহলে শুধুমাত্র ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না, কাজও হবে, কিছু কাজও হবে এবং কিছু এনার্জির চেঞ্জ হবে। তো সমচাপে কাজও হয় এবং ইন্টারনাল এনার্জির চেঞ্জ হয়, কিন্তু সম আয়তনে শুধুমাত্র ইন্টারনাল এনার্জির চেঞ্জ হয়। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এই ইন্টারনাল এনার্জি অর্থাৎ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা দেখব। প্রথমে রয়েছে আমাদের সমস্যা নাম্বার 1। 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে ও 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.5 মিটার কিউব গ্যাস স্থির চাপে তাপ দিলে একটি সিলিন্ডারের মধ্যে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত প্রসারিত হয়। তাহলে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। দেওয়া আছে Cp সমান 0.24 এবং Cv সমান 0.17। চলো আমরা সমাধানটা দেখে নিই। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমরা দেখি প্রশ্নে কি কি দেওয়া আছে। চাপ 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আমরা সেন্টিমিটার রাখবো না, এমকেএস পদ্ধতিতে চলে যাব, সেন্টিমিটারটাকে মিটারে নেব। আর আমরা জানি সেন্টিমিটার স্কোয়ারকে মিটারে নিতে হলে 10⁴ দ্বারা গুণ দিতে হয়। তাহলে 10 × 10⁴ কেজি পার মিটার স্কোয়ার। প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? V1 0.5 মিটার কিউব। প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে কত? T1 200 ডিগ্রি সেলসিয়াস। আমরা সেলসিয়াসকে সবসময় কেলভিনে নিয়ে নেব। আমরা জানি কেলভিনে নিতে হলে সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়। তাহলে 200 প্লাস 273 সমান 473 ডিগ্রি কেলভিন। T2 কত দেওয়া আছে আমাদের? 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 300কে আমরা কি করব? কেলভিনে নিয়ে নেব। 300 প্লাস 273 সমান 573 ডিগ্রি কেলভিন। আর কি দেওয়া আছে? Cp সমান 0.24 এবং Cv সমান 0.17। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রশ্ন ছিল যে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন
ই সমান হোয়াট। তো এখানে সিপি দেওয়া আছে এবং সিবিও দেওয়া আছে, কিন্তু তার কোনো একক নেই। বাট আমাদের মনে রাখতে হবে সিপি হলো 0.24 এবং সিভি 0.17। এটা সবসময় এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে এর এককটা হলো কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন। তাহলে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন আমাদের বের করতে হবে। আর অন্তর্নিহিত শক্তির পরিবর্তন আমরা সবসময় জানি ই সমান এম সিভি T2 মাইনাস T1। এখন খেয়াল করো এখানে কি কি আছে এবং কি কি নেই। আমাদের এম আছে, আমাদের এম নেই। এম মানে হলো ভর। আমাদের সিভি আছে, আমাদের T2 আছে, T1 আছে। অর্থাৎ আমরা যদি এমটা বের করে নিতে পারি তাহলে কিন্তু এই সলিউশনটা আমরা করতে পারবো। তো তোমরা প্রত্যেকটা সমস্যার সমাধান করার আগে দেখে নিবে যে আমার কোন কোন ডাটাটা আছে এবং কোন কোন ডাটাটা নেই। যেটা নেই সেই অনুপাতে আমাকে আগাতে হবে। তো আমরা একটু সলিউশনটা পুরো দেখি। আমরা জানি সিপি মাইনাস সিভি সমান সমান আর বাই জে। এখানে সিপি মাইনাস সিভি সমান সমান আর বাই জে আবার কেন? আরটা আমরা কেন নিচ্ছি? আরটা নিচ্ছি এই জন্য যে আমরা জানি পিভি সমান এম আর টি। এই এম আমার প্রয়োজন, আর এম যদি আমার বের করতে হয় তাহলে আমাকে পিভি লাগবে এবং আর টি লাগবে। আমাদের পি আছে, ভি আছে, টিও আছে, কিন্তু আর নেই। এই জন্য আমরা আর এখান থেকে বের করে নিব। তো আমরা দেখি কি ঘটে। তাহলে এখানে কি আছে 0.24, এটা হলো সিপি, মাইনাস সিবি হলো 0.17 সমান সমান আর বাই 427। এই 427টা কি? জে এর মান। আমরা জানি জে সমান 427 কেজি মিটার পার কিলো ক্যালোরি। এটা কিন্তু কনস্ট্যান্ট মান, নির্ধারিত মান। জে সমান 427 কেজি মিটার পার কিলো ক্যালোরি, ওইটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা যদি আর গুণন করি, এখানে থাকে কি, এটা ক্যালকুলেশন করলে থাকে 0.07 আর এই 427, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে কত? 29.89 কেজি মিটার পার কেজি ডিগ্রি কেলভিন। আমরা জানি আর এর একক হলো কেজি মিটার পার কেজি ডিগ্রি কেলভিন। এখান থেকে একক বিশ্লেষণ করলে কিন্তু এই কেজি মিটার পার কেজি ডিগ্রি কেলভিনই আসে। তো আমরা এখানে কিন্তু আর এর মানটা পেয়ে গেলাম কত? 29.89 কেজি মিটার পার কেজি ডিগ্রি কেলভিন। এখন আমার লাগবে কি? এম। আমরা জানি P1 V1 সমান সমান এম আর T1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এম সমান P1 V1 বাই আর T1। তাহলে P1 এর মান কত? 10 × 10⁴। P1 এর মান হলো 10 × 10⁴। প্রিয় শিক্ষার্থীরা, এখানে P, এখানে P1। আসলে এটা হলো সমচাপ প্রক্রিয়া। এর P1 বা P2 হয় না, যে P1ই হলো P, এর চাপ একটাই। এই জন্য ইকুয়েশনে আমরা P1 লিখলেও আমাদের মানটা কিন্তু P হবে, কারণ হলো এটা হলো সমচাপ, এর চাপ একটাই। এই জন্য আমরা P1 এর জায়গায় P এর ভ্যালুটা লিখেছি কত? 10 × 10⁴। তাহলে আমাদের V1 কত? V1 আমাদের দেওয়া আছে 0.5 মিটার কিউব। 0.5 আমরা বসিয়ে দিলাম। আর আমরা পেয়েছি কত? 29.89। আর আমরা কত পেয়েছি? 29.89। এবং T1টা আমরা কত পেয়েছি দেখো? T1টা আমরা পেয়েছি হলো 473 ডিগ্রি কেলভিন। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাই এম এর মান 3.54 কেজি। তাহলে এখন আমাদের ফাইনালি লাগবে কি? অন্তর্নিহিত শক্তির পরিবর্তন। অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ই সমান আমরা জানি mCV T2 মাইনাস T1। তাহলে এম এর মান হলো 3.54 আমরা পেয়ে গেলাম। সিভির মান আমরা জানি 0.17, T2 হলো 573 আর T1 হলো 473। তাহলে এখানে থাকে 100, তাপমাত্রার পার্থক্য হয় 100, আর এই তিনটা যদি আমরা গুণন করি তাহলে আমাদের রেজাল্ট আসে হলো 60.18 কিলো ক্যালোরি। যেহেতু এটা একটা তাপের, ইন্টারনাল এনার্জি একটা তাপ, তো এই তাপের এককটাও হবে হলো কিলো ক্যালোরি। তাহলে আমরা অ্যান্সারটা কি পেলাম? 60.18 কিলো ক্যালোরি। আশা করি এই সমস্যাটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং এই রিলেটেড আরও যে সমস্যাগুলো আছে এগুলো তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অধ্যায় 6-এ চলে যাব। এখানে রয়েছে থার্মোডাইনামিক সিস্টেম। তো থার্মোডাইনামিক সিস্টেমটা কি? থার্মোডাইনামিক সিস্টেম বা আবেষ্টনী বলতে কোনো নির্দিষ্ট পরিমাণ
অঞ্চল বা জায়গাকে বোঝায় যেখানে কোনো তাপ গতীয় প্রক্রিয়া সংগঠিত হয়। অর্থাৎ এমন একটি সিস্টেম যেখানে তাপ, অর্থাৎ একটা বস্তুকে রেখে, একটা বায়ু বা একটা গ্যাসকে রেখে তাপ দেওয়া হয় বা তার আয়তন কম বেশি করানো হয়, এই ধরনের ঘটনা যেখানে ঘটে সেটাই হলো কি সিস্টেম। তো তোমরা ছবি দেখতে পাচ্ছ। আমি যদি মনে করি এই জায়গাটাই হলো একটা সিস্টেম, এখানেই কোনো বস্তুকে রেখে তাপ দেওয়া হয় বা তাপ সরানো হয় বা ওর আয়তনটাকে বৃদ্ধি করা হয়, আয়তনটাকে কমানো হয়, তো এটাই হলো সিস্টেম। এখন আরও কিছু অপশনাল কিছু জিনিস দেওয়া আছে, দেখো। একটা হলো বাউন্ডারি আর একটা হলো সারাউন্ডিং। বাউন্ডারি হলো সীমানা আর সারাউন্ডিং হলো পারিপার্শ্ব। অর্থাৎ এই সিস্টেমটাকে যে রেখা দ্বারা, যে অবস্ট্রাকশন দ্বারা আটকে রাখা হয়, ঘিরে রাখা হয়, সেটাকে বলা হয় বাউন্ডারি। এবং এই রেখার বাহিরে যা কিছু থাকে সবই হলো সারাউন্ডিং। আমরা সেগুলো দেখব। তো সীমানা কি? যে বদ্ধ রেখার সাহায্যে সিস্টেম বা আবেষ্টনীকে প্রকাশ করা হয় তাকে সীমানা বা বাউন্ডারি বলে, অথবা যা সিস্টেম বা আবেষ্টনীকে পারিপার্শ্বিক হতে পৃথক করে তাকে সীমানা বাউন্ডারি বলে। আমি যেটা বললাম যে এই সিস্টেমটাকে যে রেখা বা যা দ্বারা অন্যান্য পারিপার্শ্ব থেকে আলাদা করে ফেলা হয় সেটাই কি সীমানা বা বাউন্ডারি। সারাউন্ডিং অর্থাৎ পারিপার্শ্ব। থার্মোডাইনামিক সিস্টেম বা আবেষ্টনীর সীমানার বাইরে যা কিছু সিস্টেম বা আবেষ্টনীর ঘটনাকে প্রভাবিত করে তাকেই পারিপার্শ্ব বলা হয়। অর্থাৎ এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির বাইরে যে আলো বাতাস বা কোনো যন্ত্রাংশ বা সামথিং লাইক দ্যাট যা কিছুই থাকুক না কেন, ওই বিষয়গুলো সিস্টেমকে কিন্তু প্রভাবিত করে। আর ওই বিষয়গুলোকেই আমরা সম্মিলিতভাবে এই সিস্টেমের জন্য সারাউন্ডিং বা পারিপার্শ্ব বলি। আরেকটা ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। চিত্র নম্বর 2। এখানে দেখো একটা পিস্টনের ভিতরে একটা সিলিন্ডার রয়েছে, এখানে পিস্টন রয়েছে, এর ভিতরে কি গ্যাস রাখা আছে। এই যে সিলিন্ডার পিস্টনের ভিতরে যে গ্যাসটা আছে, ওই গ্যাসটা কি কখনো প্রসারিত হয়, কখনো সংকুচিত হয়, কখনো হিট বেশি হয়, কখনো হিট কম হয়। এই গ্যাসের যে সিস্টেমটা, এটাই হলো কি থার্মোডাইনামিক সিস্টেম। অর্থাৎ গ্যাসটা, এর ভিতরে যে অভ্যন্তরে যে গ্যাসটা আছে, গ্যাসের উপর যে কাজ করা হয়, এটুকু হলো থার্মোডাইনামিক সিস্টেম। এবং এই গ্যাসটাকে ঘিরে রাখা হয়েছে কি দ্বারা? সিলিন্ডার দ্বারা। এই সিলিন্ডারটা কি বাউন্ডারি সীমানা। আর এর বাউন্ডারির পাশে যে যন্ত্রাংশগুলো থাকে বা যে আবহাওয়াটা থাকে, যেগুলো থাকে, সেগুলোকে বলা হচ্ছে সারাউন্ডিং। আশা করি সিস্টেম, সারাউন্ডিং এবং বাউন্ডারি এই বিষয়গুলো ক্লিয়ার। এখন আমরা দেখব এই থার্মোডাইনামিক সিস্টেম বা আবেষ্টনীর শ্রেণী বিভাগ। থার্মোডাইনামিক্স আবেষ্টনী বা সিস্টেমকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো খোলা আবেষ্টনী বা ওপেন সিস্টেম, বদ্ধ আবেষ্টনী ক্লোজ সিস্টেম, এবং স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী বা আইসোলেটেড সিস্টেম। খোলা আবেষ্টনী, ওপেন সিস্টেমটা কি? যে সিস্টেম বা আবেষ্টনীর তাপ, কাজ ও ভর সীমানা অতিক্রম করে তাকে খোলা আবেষ্টনী বলে। একটা বিষয় হলো, একটা সিস্টেমে 3টা জিনিসই থাকবে। একটা হলো তাপ, কাজ এবং ভর। এখানে দেখো ওপেন সিস্টেমে কি হবে? তাপ আসবে বা এনার্জি আসবে, এনার্জি বের হয়ে যাবে। তারপরে ভর আসবে, ভর বের হয়ে যাবে। এটা হলো বাউন্ডারি। তার মানে কি সীমানাটা ভেদ করে ভর আসছে, বের হয়ে যাচ্ছে, তাপ আসছে, বের হয়ে যাচ্ছে, এবং এর ফলে যে কাজ হবে, কাজটাও বাইরে চলে যাবে। এই 3টা যখন বাইরে যাবে সেটাকে আমরা বলবো ওপেন সিস্টেম। তো এর উদাহরণ কি হতে পারে? এয়ার কম্প্রেসর। এয়ার কম্প্রেসরে কি হয়? এয়ার কম্প্রেসরে বায়ুটাকে কম চাপ এবং তাপমাত্রা বায়ুটাকে ভিতরে নিয়ে অধিক চাপ এবং তাপমাত্রায় রাখা হয়। তো যখন এই বায়ুটা ভিতরে ইন করে এবং আউট হয়, তার মানে কি বাতাস আসছে এবং বের হয়ে যাচ্ছে, মাস অর্থাৎ ভর আসছে এবং বের হয়ে যাচ্ছে। এবং তাপ কি? এটা তো আর আইসোলেটেড না, এর ভিতরে যে এই আবরণ ভেদ করে অনেক সময় তাপ ভিতরে প্রবেশ করে এবং বাইরে আসে। কাজও ভিতরে প্রবেশ করছে কিভাবে? এই যে পিস্টন সিলিন্ডারের মাধ্যমে তাপটাকে কম্প্রেস করে ভিতরে ঢোকানো হচ্ছে, অর্থাৎ কাজ করে কিন্তু বাতাসটাকে ভিতরে নেওয়া হচ্ছে। অর্থাৎ কাজও সীমানা অতিক্রম করছে, ভরও সীমানা অতিক্রম করছে এবং তাপও সীমানা অতিক্রম করছে। তার মানে কম্প্রেসরটা একটা খোলা আবেষ্টনীর উত্তম উদাহরণ। এখন আসি বদ্ধ আবেষ্টনী, ক্লোজ সিস্টেম। যে সিস্টেমে বা আবেষ্টনীর কাজ ও তাপ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু ভর সীমানা অতিক্রম করতে পারে না, তাকে বদ্ধ আবেষ্টনী বলে। কাজ এবং তাপ সীমানা অতিক্রম করবে কিন্তু ভর সীমানা অতিক্রম করবে না। অর্থাৎ এনার্জি আসবে, এনার্জি বের হয়ে যাবে, কিন্তু নো মাস ট্রান্সফার, অর্থাৎ ভিতরের যে বস্তুটা ওইটার কোনো চেঞ্জ হবে না, ওইটা ওই অবস্থায় থাকবে, সেটা গ্যাস হোক বা বাতাস হোক। তো এর উদাহরণ কি হতে পারে? যেমন ইঞ্জিনের পিস্টন সিলিন্ডার ব্যবস্থাপনা। এখানে কি হয়? এই যে গ্যাস, এই গ্যাসটা ভিতরে শুধুমাত্র কম্প্রেস হয় এবং এক্সপানশন হয়, কিন্তু এর বাইরে যেতে পারে না। এই সিলিন্ডারের বাইরে কিন্তু গ্যাসটা যেতে পারে না। তার মানে কি মাসটা কোথাও যেতে পারে না, কিন্তু
এর বাইরে দিয়ে এই যে হিটটা হয়, এই হিটটা কিন্তু বাইরে যায়। আবার এই যে কানেক্টিং রডের সাহায্যে যে আমাদের ফ্লাইহুইলটা ঘুরে, এর ফলে কি কাজ হচ্ছে, তার মানে কাজও বাইরে যাবে। তার মানে কাজ বাইরে যাচ্ছে, হিট বাইরে যাচ্ছে, ওয়ার্ক বাইরে যাচ্ছে, হিট বাইরে যাচ্ছে, কিন্তু এই ভিতরে যে গ্যাসের জায়গায় থাকছে, তার মানে মাছটা ভিতরেই থাকছে। দ্যাট মিনস এটা হলো একটা ক্লোজ সিস্টেম। এরপরে আমরা দেখব স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী বা আইসোলেটেড সিস্টেম। যে সিস্টেমে বা আবেষ্টনীর কাজ, তাপ, ভর কোনোটাই সীমানা অতিক্রম করতে পারে না, সেই সিস্টেমকে আমরা বলি স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী। অর্থাৎ কোনো প্রকার এনার্জি সিস্টেমে আসবে না এবং বের হয়ে যাবে না, কোনো প্রকার মাস ট্রান্সফার হবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। উদাহরণ কি হতে পারে? থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্স আমরা সবাই চিনি, যে একটা বস্তু, এর ভিতরে যদি আমরা গরম কোনো কিছু পানি রাখি, তাহলে কিন্তু গরম দীর্ঘ সময় ধরে গরম থাকে। অর্থাৎ এই যে আবরণটা, এটা তো আইসোলেটেড, এখানে কিন্তু হিটটা বাইরে আসতে পারে না, এখানে কোনো কাজ বাইরে যেতে পারে না, এখানে আবার হিট বাইরে যেতেও পারে না এবং ভিতরেও প্রবেশ করতে পারে না। তার মানে কি কোনোটাই বাইরে যায় না, সীমানা অতিক্রম করে না, এই জন্য একে বলা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখে নিই যে আজকের ক্লাসে আমরা কী আলোচনা করলাম। প্রথমে আমরা আলোচনা করেছি গ্যাসের অন্তর্নিহিত শক্তি, আমরা আলোচনা করেছি সমায়তন প্রক্রিয়ায় গ্যাসের অন্তর্নিহিত শক্তির ব্যাখ্যা, সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের অন্তর্নিহিত শক্তির বর্ণনা করেছি, আমরা কতিপয় গাণিতিক সমস্যার সমাধান করেছি, থার্মোডাইনামিক সিস্টেম সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেমের বর্ণনা করেছি। তো শিক্ষার্থীরা, আজকের সম্পূর্ণ ক্লাসের উপর ভিত্তি করে আমি কিছু বাড়ির কাজ দিব তোমাদেরকে, যেগুলো তোমরা বাসায় বসে করবে। তো চলো দেখে নিই আজকে কি থাকছে বাড়ির কাজ। প্রথমে থাকছে গ্যাসের অন্তর্নিহিত শক্তি কী তা লেখো, থার্মোডাইনামিক্স সিস্টেম কী তা বর্ণনা করো, বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক সিস্টেম উদাহরণসহ বর্ণনা করো, এবং 4, 1 কেজি আদর্শ গ্যাসকে তাপ প্রয়োগ করে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হলো। যদি ওই গ্যাসের আর সমান 29.27 কেজি মিটার পার কেজি ডিগ্রি কেলভিন হয় এবং গামা সমান 1.4 হয়, তবে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, যে বাড়ির কাজগুলো আমি দিলাম, অবশ্যই তোমরা এগুলো তোমাদের সেশনাল খাতাতে খুব সুন্দরভাবে করবে এবং প্রতিষ্ঠান যখন পুনরায় খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে এটা দেখাবে যেন তিনি এটা মূল্যায়ন করতে পারে। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা।